দলের অনলাইন অনুষ্ঠান এটা নয়, এটা আদতে একটি সাহিত্য বাসর, যেখানে আমরা সবাই আসি, অনলাইন আসি, তার কারণ এখানে সবাই মিলে এক জায়গায় হয়ে একটা সন্ধেবেলা আমরা গল্পের সাথে থাকি, কোনো সন্ধ্যে কবিতার সাথে থাকি। আজকে আমরা রম্য গল্পের সাথে থাকবো, এবং অনলাইন অনুষ্ঠান এই জন্যই ভালো লাগে, অনেক দূর দূর থেকে সবাই এক জায়গায় আমরা হতে পারি। আজকে আমরা 3টে গল্প শুনবো, 3টেই রম্য গল্প, ওই জন্য আজকে রম্য গল্পের আসর এটা। 3টে রম্য গল্প শুনবো স্বপনদার কাছে। স্বপন নাগ রয়েছেন আমাদের মধ্যে, আর আছেন সুন্দর মুখোপাধ্যায় আর সুনৃতা। এই 3জনের 3টে গল্প আমরা শুনবো। তাহলে প্রথমে একটা ছোট্ট একটা গল্প দিয়ে, মানে এটা আমার গল্প নয়, এটা একটা, আমি ভ্রমণ আড্ডায় গিয়েছিলাম গত সপ্তাহে রবিবার। এখানে যারা আছে উপস্থিত এখনো পর্যন্ত তারা কেউই যায়নি, ওই জন্য আমি এই ছোট্ট গল্পটা, যেহেতু এটা আর কি মানে একটা রম্য গল্প, একটা বাস্তব ঘটনা, কিভাবে গল্প হয়, আমার ফেসবুকেও আমি লিখেছি সেটাই, যে মানে যারা রয়েছে তারা এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, রম্য গল্প শোনার অভিজ্ঞতা আমি এটা শেয়ার করছি সবার সাথে। যে কৃষ্ণনগরে একটা বাড়ি আছে, কৃষ্ণনগরে একটা বাড়ি আছে, সেই বাড়িটার নাম হলো ভুলের মাসুল। প্রত্যেক বাড়িরই একটা ইতিহাস থাকে, সেই রকম তানিয়ার সম্ভবত কিছু যান্ত্রিক গোলযোগ কিছু হচ্ছে বলে ও ডিসকানেক্টেড হয়ে গেছে। গল্পটা আমি জানি, বলবো? হ্যাঁ হ্যাঁ, এবার ভদ্রলোক কৃষ্ণনগরে একটা বাড়ি করলেন যখন, তখন তার একটা মনে হলো যে এই বাড়িটা যদি না করতাম তাহলে কি হতো, আর বাড়িটা করে আমি কিভাবে ফেঁসে গেলাম। হ্যাঁ, এর পিছনে একটা ভিতরে গল্প আছে, সেটা একটু বড় গল্প বলে বলছি না। হ্যাঁ, আর তানিয়া এটা বলবে বলে ঠিক করে রেখেছে। তো তিনি যখন বাড়িটা করে ফেললেন, তখন সেই বাড়িটার নাম দিলেন ভুলের মাসুল। এবং এখনো যদি আপনারা যান, ও ঠিকানাটা ওখানে দেওয়া আছে, যদি আপনারা যান তাহলে সেই বাড়িটা দেখবেন যে এখনো এরকম লেখা আছে ভুলের মাসুল। আর আমি একটা বাড়ি নিজে দেখেছি, এটা যদি কেউ জানতে মানে যেতে চান তো যেতে পারেন, দেখতে পাবেন। সেই বাড়িটার নাম হচ্ছে নরক, সেই বাড়িটার নাম। এটা আমি নিজে চোখে দেখেছি, এই বাড়িটার নাম। একজন লিখেছেন যে আমার বাড়ির নাম নরক। বেশ সুন্দর সাজানো গোছানো বাড়ি। তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে কেন এই বাড়িটার এরকম নাম, তখন তিনি এরকম বলেছিলেন যে আসলে একটা নরক বাস করতেই হয় কাউকে না কাউকে, কখনো না কখনো, বা দীর্ঘ জীবন যদি আপনি আত্মায় বিশ্বাস করেন তাহলে একটা সময় না একটা সময় নরক বাস করতেই হয়। তো আমি সেটা আগাম করে নিলাম এখানে, সে অ্যাকাউন্ট থেকে সেটা বাদ যাবে। এবার আমার যে অন্যান্য জায়গায় বাসগুলো আছে সেইগুলো এরপরে কাউন্টেড হবে, এইটা বাদ যাবে, এটা আমি এখানেই করে নিলাম। যে ভুলের মাসুল বাড়িটার নামের ইতিহাস, কেন না ভদ্রলোককে কোন পরিস্থিতিতে এই বাড়িটা করতে হয়েছে। ভদ্রলোকের একটি বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা ছেড়ে বেরিয়ে আসার পরিবর্তে তাকে ওই বাড়িটা করে দিতে হয়েছিল। কিন্তু ভদ্রলোকও যথেষ্ট চালাক, তিনি কোর্ট পেপারে চুক্তিপত্র করলেন যে ওই বাড়িটা আমি করে দেবো, কিন্তু ওই বাড়িটার নামকরণ আমি করব, আর আমি যতদিন বেঁচে থাকবো সেই নাম পাল্টানো যাবে না। ভদ্রলোক বাড়িটির নাম দিলেন ভুলের মাসুল। আচ্ছা, প্রথমে তাহলে আমি সব থেকে ছোট বয়সে, এই 3জন গল্পকার তো আমাদের রয়েছেন, তার মধ্যে সব থেকে ছোট এবং লেডিস ফার্স্ট, সেই অনারে আমি সুনৃতাকেই বলবো। সুনিতার গল্পই শুনবো আগে। সুনৃতা, সে সময় করোনা যখন হয়েছিল, মর্তে তো কি কি হয়েছিল আমরা জানি, এবার স্বর্গে কি কি হয়েছিল সেটা নিয়ে তো কারোর মানে আমার মনে হয়েছিল স্বর্গে কি কি হতে পারে এই মোমেন্টে। এবার করোনা তো একটা প্রথমে যে বোঝা গেছিল সেটা হচ্ছে মানুষের ম্যানুফ্যাকচারিং করা একটা ভাইরাস, সেই জন্য সেটা স্বর্গলোকেও, এটা তো আর ভগবানের সৃষ্টি নয়, মানুষের ম্যানুফ্যাকচারিং, এটা প্রথম একটা প্রাথমিক ধারণা হয়েছিল। তো যাই হোক, তো সেই হিসাবে আমি লিখেছিলাম যে সেটা স্বর্গলোকেও পৌঁছে গেছে। তো গল্পটার নাম হচ্ছে স্বর্গে ধুন্ধুমার। গল্পটা পড়ে হয়তো আমাদের কিছু কিছু স্মৃতি মনে পড়তে পারে, দেখুন কিরকম লাগে।
মানে খুব টেনশনে, আপনাদের মতো মানুষদের সামনে গল্প করতে হচ্ছে, খুব টেনশন লাগছে। যদি আপনাদের খুশি করতে পারি বুঝবো যে আমার লেখা সার্থক। আমরা অতি অকিঞ্চিত, তুমি পড়ো। স্বর্গে ধুন্ধুমার। কৈলাসের রৌদ্র করজ্জ্বল সুনীল আকাশে শারদীয় বার্তার সুস্পষ্ট উদ্ভাস। মৃদুমন্দ সমীরণ বইছে। বর্ষার শেষে মেঘরাজি শ্বেত শুভ্র বরণ ধারণ করেছে। এক স্বপ্নলালিত আবেশ জড়িয়ে আছে প্রকৃতিতে। অহো, শরৎকাল আগত প্রায়। কৈলাসের প্রকৃতি অপরূপ রূপ ধারণ করেছে। চারিদিক পারিজাতের সুগন্ধে বিভোর। একখণ্ড শ্বেত শুভ্র মেঘের ওপর পা রেখে উড়ে চলছেন দেবর্ষি নারদ। তিনি বায়ুপথে বিহার করতেই ভালোবাসেন। কৈলাসের মাটিতে পা রাখতেই নারদ আশ্চর্য হয়ে বলে উঠলেন, নারায়ণ নারায়ণ, ইতনা সন্নাটা কেউ হ্যাঁ ভাই? পরক্ষণেই জিভ কেটে নিজেই নিজের মাথায় একটা চাপড় মারলেন। কি যে হয়েছে আজকাল, ভুলও হয়ে যাচ্ছেন মাঝে মধ্যেই। কৈলাসে তো কড়া লকডাউন চলছে, হাইলি কন্টেনমেন্ট বলে জোন বলে কথা। তা গোলটা হলো গিয়ে প্রথম পূজ্য গণসার জন্য। এবার মর্তে না গেলে কি আর চলতো না? না, সে বেটা গণেশ চতুর্থীর অপেক্ষায় হাঁ হয়ে বসে থাকে বছর পর। বছরে দুইবার মামার বাড়ি যাওয়া। তো যাবি তো স্যানিটাইজার আর মাস্কটা ব্যবহার কর, সঙ্গে নিয়ে যা। তা নয়, সুর দোলাতে দোলাতে চললো বেটা। বলে কিনা হাতি ঘোড়া গেল তল, করোনা বলে কত জল। তবে গনসার জন্য মাস্ক বানানোটা হেভি চাপের ব্যাপার। পুরো শুটটি কভার করা চারটিখানি কথা বাপু। তার উপর আবার অন্তত 3 লেয়ার না থাকলে মাস্ক তো কোনো কমবেন না। বনু মরতে গেল হুড়মুড়িয়ে, কদিন নানা রকম লাড্ডু মেওয়া সাঁটিয়ে তারপর করোনা নিয়ে শটান হাজির হলো দেবলোকে। বনু মহাশক্তিধর, তাকে কাবু করা কি যে সে ব্যাপার? সে তো অ্যাসিম্পটোমেটিক। কিন্তু তারপর ধাঁ করে করোনা ছড়িয়ে পড়লো কৈলাস সহ পুরো স্বর্গে। প্রথম দিকে তো শিবের সাঙ্গপাঙ্গরা কেশে কেশে অস্থির। সমবেত কাশির শব্দে কৈলাস থরহরি কম্পমান। এমনিতেই হার্ড জিনিস টেনে টেনে ফুসফুসের অবস্থা তো কৈলাসের কারোরই খুব একটা সুবিধের নয়। হে তারা আবার ডুবে ডুবে ডুবি টানে। মর্তে তো এখন প্রিয়াকাণ্ড আর খ্যাপাব্লিক টিভির সৌজন্যে আপামর জনসাধারণও ওইসব তুরিয়ানন্দে ঠিকুজি কুষ্টি জেনে গেছে। মর্তবাসীগুলোরও বলিহারি। কিছুই কি আর স্বর্গ এক্সক্লুসিভ থাকতে দিবি না তোরা? দীর্ঘ নিঃশ্বাস ফেলেন নারদ, বলে ওঠেন, নারায়ণ নারায়ণ। কৈলাসে এমন পিন ড্রপ সাইলেন্স নিতান্তই বেমানান। শিবুচন্দ্রের সাঙ্গপাঙ্গদের হট্টরোল আর আমোদে কান পাতা দায় হয় অন্য সময়। তার উপর আছে ওই নন্দী বুল। ইদানিং স্বর্গকে সরা জ্ঞান করে সে। মর্তে তো তাদেরই রবরবা চলছে ইদানিং। নন্দী আজকাল পিসিকে পেলেই গুটিয়ে দেবো মুখ করে ঘুরে বেড়াচ্ছে। সে বেটা অবশ্য এখন করোনা সুরের কৃপায় আইসোলেশনে। তা সে যা হোক, এমন অপূর্ব শোভাময় নিস্তব্ধ কৈলাসে পা রেখে নারদের ভেতরের কবি চাটুর্যে জেগে উঠলেন। শিবুচন্দ্রের গৃহের সম্মুখে দাঁড়িয়ে নারদ বলে উঠলেন, নারায়ণ নারায়ণ। দুয়ার এঁটে ঘুমিয়ে কৈলাস পড়া। হঠাৎ শোনো নারদের করা নাড়া। শিবুদা বাড়ি আছেন? শেষোক্ত লাইনটিতে খানিক উচ্চ স্বরের প্রয়োগ করলেন নারদ। শিবুচন্দ্রের বাড়িতে মেজাজ মর্জি কদিন ধরে কারোরই বিশেষ ভালো নেই। শিবুচন্দ্রের মন খারাপ। বছরে কটা দিন মাত্র গোষ্ঠীর থেকে পরিত্রাণ পাওয়া যায়, এবছর মনে হচ্ছে সেটাও হবে না। ভেবেছিলেন 4টে দিন টুটিয়ে স্বর্গফ্লিক্স দেখবেন আর পার্টি করবেন। সেগুলোও বালি। দুর্গাগিন্নির বাপের বাড়ি যাওয়া এবার অনিষ্ঠিত। ছেলেপুলেগুলো শোকে মুহ্যমান। তার উপর আবার সরস্বতী ইউনিভার্সিটি যাওয়া বন্ধ। তাতুর প্রজেক্ট অসম্পূর্ণ অবস্থায় ঝুলে আছে। লক্ষ্মীটা কতদিন বাপের বাড়ি আসতে পারছে না, তাই গাত্রোত্থান করে কেউই দরজা খোলার বিশেষ উদ্যোগ দেখালো না। এ মতাবস্থায় গনসাকেই উদ্যোগী হতে হয়। এমনিতেই ফরেন ল্যান্ড থেকে করোনা জার্ম ক্যারি করে নিয়ে এসেছে বলে স্বর্গবাজার আর স্বর্গ আজকাল পত্রিকাগুলোতে কম লেখালেখি হয়েছে তাকে নিয়ে, কম হেনস্থা হয়েছে শিবুচন্দ্র অ্যান্ড কোং। এইসব কারণে গনসা আজকাল সবিশেষ চাপে আছে। সে জানলা খুলে ভুজিয়া চিবোতে চিবোতেই নিরীহ মুখে প্রশ্ন করলো, কন হ্যায় ইয়ে রসোরে মে কন হ্যায়? না দরওয়াজে পে কন হ্যায়? আমি নারদ, হে প্রথম পূজ্য, সৃষ্টি স্থিতি প্রলয় নিয়ন্ত্রক শিবুদার সাক্ষাৎ প্রার্থনা করি। নারদ গলা তুলে বলেন। এদিকে ডাইনিং রুম থেকে নারদের গলা শুনেই প্রমাদ গুনলেন দুর্গা। শিবুর সামনে নারদকে দাঁড় করালেই বিপদ।
নারদ অতি সাংঘাতিক, কথায় কথায় শিবুর পেট থেকে পরিবারের সব কথা বের করে দেবে। কি গেরো রে বাবা, শরীরটা ইদানিং ভালো যায় না দুর্গার, কথায় কথায় মুড সুইং হয়, হট ফ্লাশ তো আছেই। ইদানিং খুব ঘন ঘন চণ্ডিকা রূপ ধারণ করেন তিনি। অত শত ভদ্রতা বজায় রেখে কথা বলার মতো ধৈর্য থাকে না মাঝে মাঝে। তবুও তিনি দরজায় হাজির হয়ে বিরস বদনে বললেন, লকডাউনের মধ্যে টোটো করে ঘুরে বেড়াতে লজ্জা করে না আপনার? বুড়ো হয়েছেন বাতাসে, কথা নেই বার্তা নেই, চলে আসেন মুখ উঠাকে। শিবুদা বিজি আছেন, যা বলার আমাকে বলুন। আর ইয়ে, মাস্ক পরেননি কেন? বিনীত মুখে নারদ বললেন, মা জননী, আমি অন্তরিক্ষ পথে পরিভ্রমণ করি, আমার মাস্কের কি দরকার? হেঁকিয়ে উঠে দুর্গা বলেন, জলের স্থলে অন্তরিক্ষে যে চুলোতেই থাকুন, বাইরে বেরোলে সব সময় মাস্ক পরবেন, বুঝলেন? না, নারদ রেগে যান না সহজে, বা রেগে গেলেও তার হাবে ভাবে বিন্দু বিসর্গ বুঝতে দেন না। তিনি ঘাঘু প্রাণী, মনের ভাব মুখে প্রকাশ করেন না। বৈষ্ণব বিনয় বিজড়িত মুখে তিনি বলে ওঠেন, নারায়ণ নারায়ণ, করবো মা, তবে আমার আশা অমূলক নয়, কথা আছে, বার্তাও আছে, জরুরি বিষয়। শিবুদার হওয়াতে মেসেজ পাঠিয়েছেন দেবরাজ, শিবুদা সিন করেননি। সিন করলেও অবশ্যই আসতে হতো, শিবুদা আলাপোলা মানুষ, সব ভুলে মেরে দেন। তাছাড়া ত্রিদেবকে সাক্ষাতে খবর দেওয়াটাও তো পরম ধর্ম আমাদের। তা মা জননী, পরিবারে সবাই ভালো আছে তো? এই লকডাউন দেখে আপনাদের বাড়ির সেই আপনার বাপের বাড়ির সেই গুড ওল্ড দিনগুলোর কথা মনে পড়ে, যখন দুদিন বাদে বাদে ধর্মঘট আর চাক্কা জ্যাম হয়ে হয়ে কর্মসংস্কৃতির ব্যাম্পুইং হতো। শুনি দুর্গার পিত্তি জ্বলে গেল। তিনি বিরক্ত মুখে বললেন, হ্যাঁ সব ভালো, ভ্যান তারা না করে আপনি পয়েন্টে আসুন দেবশ্রী, মেলা কাজ পড়ে আছে ঘরে। দেবরাজ কি খবর পাঠালেন? কাল স্বর্গধামে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে মা জননী, স্বর্গগুল মিট অ্যাপটা ডাউনলোড করা আছে তো, আপনাদের নম্বরে লিংক পাঠিয়ে দেওয়া হবে কাল সকালে। ইভিনিং 7টায় উঠে অবশ্য মিটিং জয়েন করবেন কিন্তু সবাই। দুর্গার শুভ্র কপালে এবার সত্যিই দুশ্চিন্তা রেখা দেয়, তার ঘামে ভেজা সুদূর সুন্দর মুখে ছায়া নেমে আসে। সত্যি কি করোনা দেবলোকে চরম অব্যবস্থার সৃষ্টি করেছে? হায় মানুষ, তোমাদের কয়েকজনের অপরিণাম দর্শিতার আর অবিবেচনার ফল কি মারাত্মক। স্বর্গ, মর্ত কিংবা পাতাল বোধহয় কাউকেই ছেড়ে কথা কইবে না ওই করোনা। নারদ বৈকুণ্ঠলোকে পৌঁছে একটি হাঁফ ছেড়ে বাঁচেন। কৈলাস হয়ে ব্রহ্মলোকে গিয়েছিলেন। ব্রহ্মা বুড়ো মহা তেটে, ব্রহ্মা বুড়ো একবার ধরলে ছাড়তে চান না। সরস্বতী সর্বপ্রকার খবর চাই তার। এদিকে দুর্গাগিন্নির যা মেজার দেখা গেল কৈলাসে, তাতে ওই ফ্যামিলির খবর সংগ্রহ করা মুশকিলই নেই, নামুমকিন। 3 মাথা দাঁড়িয়ে বুড়ো ব্রহ্মা চুপচুপ করে আক্ষেপ করছিলেন, মেয়েটা যে কি করলো, কিছুতেই আমার আন্ডারে পিএইচডিটা করতে রাজি হলো না, স্বর্গমান ইউনিভার্সিটিকে পাত্তাই দেয় না, খালি মাধবপুর আর মেয়ে নিউ। এইদিকে বৈকুণ্ঠের লক্ষ্মীর মন মেজাজ বিশেষ ভালো না, বিষ্ণুবাবুর সাথে নিত্য খিটিমিটি লেগে আছে। প্রতিবার একটা প্রলম্বিত সময়ের জন্য লক্ষ্মী মর্তে যান, এবার সেটা অনিশ্চিত। বিরক্ত বিষ্ণু লক্ষ্মীকে বোঝাচ্ছিলেন, বলি ধরাই গিয়ে লক্ষ্মীশ্রী উপাধিটা খাতায় কলমে না নিয়ে আসা পর্যন্ত তোমার স্বস্তি নেই গো, এবারের মতো না হয় ছাড়ো। তাছাড়া দেবরাজ ইন্দ্র এবার কিছুতেই মর্তে আমাদের কারোর যাবার সপক্ষে না। এই দিয়ে লাস্ট স্বর্গ অধিবেশনে কম কথা চালাচালি হয়নি। লক্ষ্মী গম্ভীর মুখে শেষ নাগের লেজে হেলান দিয়ে বসেছিলেন। শুনি বেজার মুখে বললেন, তুমি যে জন্মাষ্টমীতে ঘুরে এলে সেই বেলা, নিজের বেলায় আঁটি সাঁটি, পরের বেলায় চিমটি কাটি। জানোই তো মা, চলে এলেই আমি মর্তে স্টে করি আরো 8-9 দিন। ধরাধামের লোকেরা কোজাগরি পূর্ণিমার অপেক্ষায় হাফ পিত্তেশ করে সারা বছর বসে থাকে। ধরা এমনিতেই গ্লোবাল ইকোনমির চরম বিপর্যয় চলছে, দেশে জিডিপি মাইনাসে রান করছে, আমি কি হাল না ধরলে হবে? আর বাই দ্য ওয়ে, আমার ইনস্টার ফলোয়ার কত ডিক্রিজ করেছে তার কোনো আইডিয়া আছে তোমার? এমন সময় নারদ বিষ্ণুবাবুর সমক্ষে উপস্থিত হলেন 12টা নিয়ে। স্বর্গগুল মিটিং শুরু হয়েছে সবে। দেবরাজের অবশ্য ইচ্ছে ছিল দেবজাতির উদ্দেশ্যে একটি ভাষণ দেবার, ত্রিদেবের ভয়ে সেটা সাহসী কুলোয়নি। অতএব আপামর স্বর্গবাসী সম্প্রদায়ের গুটি কয়েক প্রতিনিধি নিয়ে মিটিং করাটাই বিধেয় বলে মনে হলো তার। মিটের ক্ষুদ্র ক্ষুদ্র প্রকোষ্ঠে স্বর্গবাসী প্রতিনিধিরা মিট প্রকোষ্ঠ থেকে উৎসুক চোখে তাকিয়ে আছেন দেবরাজ ইন্দ্রের দিকে। কিছু দেবী দেবতা প্রতিনিধির সঙ্গে হাজির গন্ধর্ব, কিন্নর, অপ্সরী এবং যক্ষ যক্ষিণী প্রতিনিধিরাও। গলা খাকারি দিয়ে ইন্দ্র শুরু করলেন, বিগত কয়েক যুগে এইরকম বিপদ স্বর্গে আসেনি। ওই ঘৃণ্য নিকৃষ্ট মানুষ যাদের কল্যাণে আমরা সততই উপরহস্ত, তারা এইরকম একটি ভয়ানক ভাইরাস ম্যানুফ্যাকচারিং করে সমগ্র সৃষ্টিকে একটি প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। তাই বলছি, ওই অপদার্থ মানব গোষ্ঠীকে আজ থেকে বয়কট,
আমরা এখন থেকে আত্মনির্ভর স্বর্গ গড়ে তুলবো। দেবতাদের মর্টালিটি নেই বলে রক্ষে, কিন্তু স্বর্গের ঘরে ঘরে জ্বর আর কাশিতে বেহাল অবস্থা। কতদিন এই কোয়ারেন্টাইন আর আইসোলেশন চলবে বলতে পারো বন্ধুরা? আমোদ আহ্লাদ বন্ধ, নৃত্য গীত বন্ধ, ক্রীড়া ক্রীড়া প্রমোদ ভ্রমণ সব বন্ধ। তাই আজ থেকে আমরা কেউ মরতে যাব না, মর্ত থেকেও পুজোও নেব না, আনটিল এবং আনলেস করোনা বিদায় নিচ্ছে। তা কি করে হয় দেবরাজ? মানুষরা আহুতি আর নৈবেদ্য না দিলে আমাদের অস্তিত্বই তো বিপন্ন হয়ে পড়বে। চিন্তাগ্রস্ত মুখে অগ্নিদেব অডিও অন করে বলেন। তার ভিডিও কোয়ালিটিও দুর্দান্ত, তাকে ব্যাপক দেখাচ্ছে। তাই তো আত্মনির্ভর দেবলোকের এজেন্ডা সকলের কাছে রাখছি। বলতে বলতে দেবরাজ কান চুলকে নেন। ঠিকই তো। তাছাড়া স্বর্গে যেটা দেখা যাচ্ছে সেটা হলো গিয়ে ইমিউনিটির অভাব। দেবতাদেরকে অধিকাংশই ফ্যাট আর কার্বোহাইড্রেট উৎসর্গ করা হয়, প্রোটিন যত সামান্য। সেটা না পেলে ইমিউনিটি বাড়বে কি করে বলুন তো? আর মানব প্রেরিত ওইসব ট্যালট্যালে ভেজিটেবল প্রোটিনে কি আর সব রকম অ্যামাইনো অ্যাসিড আছে? তাই সেলফ ডিপেন্ডেন্সি ইজ কল অফ দ্য আওয়ার। কিন্তু কথা হচ্ছে এটা হবে কি করে? বলেই বরুণদেব কৌতূহলী মুখে দেবরাজ ইন্দ্রের দিকে তাকান। নো প্রবলেম, ধন্বন্তরী আছেন, আমাদের অশ্বিনী কুমারদ্বয় আছেন, আছেন সপ্তর্ষি, সবার উপরে আছেন ত্রিদেব। তারা একটা উপায় নিশ্চয়ই বের করবেন। এমন কোন সাধনার নিদান দেবেন যা আমাদের বডির ইমিউনিটিকে বুস্ট আপ করবে। মানব লোকের আহুতি ব্যতি রেখেও আমরা হেলদি থাকবো, দৃপ্ত কণ্ঠে বলেন ইন্দ্রদেব। সাধনা দেখাচ্ছে, তাকে তো সারাদিন শুয়ে বসে আর অপসরীদের নিয়ে সে করবে সাধনা। পদে নাই ইন্দি ভজরে গোবিন্দি। তুকদানিতে পানের পিক ফেলে সানগ্লাসটা একটু উঠিয়ে দেবী মনসা ফুট কাটেন। কানে বদনাম ঘোচাতে আজকাল তিনি সর্বক্ষণ সানগ্লাস পরে থাকেন। ভাগ্যে তার অডিও অফ। হোল্ড অন, আপনারা ভেজিটেরিয়ান বলি এত সমস্যা ইমিউনিটি, এতে মর্তের মানুষেরা কি দোষ? আপনারা যদি অ্যানিমেল প্রোটিন না খান ইমিউনিটি ডেফিসিয়েন্সি তো হবেই। ক্যাটেল বা বার্ডের লাইভস্টক ছেড়ে দিন, অ্যাটলিস্ট আমার মতো ফিশটাও তো খেতে পারেন। দেবী বারাহি অডিও ভিডিও অন করে বলে ওঠেন। ক্যাটেলকে বললো বে, নেটটা এত উইক সব কথা শুনতে পাচ্ছি না, তবে ক্যাটেল ঠিক শুনেছি। ক্যাটেল খাবে কে বে? বলি ডান দিকে 3 নম্বর প্রকোষ্ঠ থেকে হনুমানজি হুঙ্কার দিলেন। তবে রে, এত বড় সাহস, এবার তো টেম্পল এহি বানায়েঙ্গে, জয়। আর থাকতে না পেরে দেবী মনসা অডিও অন করলেন। প্যাঁচা সৃষ্টি করবার আর সময় পেলেন না হনুমানজি, ডাইভার্টেড হয়ে যাচ্ছেন। বুঝতে পারছেন না যে ইন্দ্রের গতি বিশেষ সুবিধার না, আবার কি গোল বাঁধাবে কে জানে। এখন আত্মনির্ভরতার কাঁদুনি গাইছে। এ কোনো প্র্যাকটিক্যাল প্রস্তাব? 34 কোটি কল্প কেটে গেল, স্বর্গের উন্নতি কল্পে কি করেছে ওই মাল? এই পরিবর্তন এইবার আসু প্রয়োজন। অমনি বাম দিকে 6ষ্ঠ প্রকোষ্ঠ থেকে গান্ধর্বী চিত্রলেখা বলে উঠলেন, মনসা দিয়ে বলে যান থামবেন না, হ্যাশট্যাগ পাশে আছি, মিটুর বন্যা বইয়ে দেবো এবার স্বর্গে। কল্পের পর কল্প ধরে ধ্যাসটামো আর ইয়েবাজি চলছে। 7ম প্রকোষ্ঠ থেকে অপ্সরা প্রতিনিধি স্পন্দনা চেঁচিয়ে উঠলেন, আর নেপোটিজমের তো হাত হয়ে গেছে। কয়েক কল্প ধরে ওই রম্ভা, মেনকা আর উর্বশী ওদেরই প্রিভিলেজ দিয়ে যাচ্ছে। অমুকে ধ্যান টার্মিনেট করা, তমুকে সাধনা ভঙ্গ, সব ক্যারদানি মারবে ওরাই, আর আমরা সারা জীবন স্ট্রাগলিং অপ্সরা হয়ে থাকবো। আর দিদি কাস্টিং কাউচ, সেটা তো বললেন না। গান্ধর্বী চিত্ররেখা গলা সপ্তমে তুলে চিৎকার করে উঠলেন। আর অমনি স্বর্গগুল মিটের সব কটা অডিও অন হয়ে গেল এবং মিট অচিরেই ঘন্টা খানিক সঙ্গে ইন্দ্রদেবের বিতর্ক সভায় পরিণত হলো। কি হল্লাগুল্লা রে বাবা! শৈতান পেরে নারায়ণ আকার বিষ্ণুবাবু ভিডিও অফ করে চক্ষু নিমিলন করত পুনরায় অর্ধশায়িত হয়ে গেলেন। ব্রহ্মা 3টে পপকর্নের বাটি নিয়ে ত্রিমুখে তামাশা দেখতে দেখতে মৃদুমন্দ হাস্য করতে লাগলেন। আর শিবচন্দ্রর মোবাইল স্বর্গ আমার জন্য নতুন বাকচালের ভ্যারাইটি দেখতে ব্যস্ত হয়ে পড়লেন। পুরনোটার যা শতছিন্ন অবস্থা, নতুন না কিনলেই নয়। সব দেখে শুনে দুর্গা প্রবল রাগত হয়ে অনলাইন হুঙ্কার দিলেন। সবাই ধমক খেয়ে চুপ। এছাড়া গত্যন্তর ছিল না যে রাগলে দুর্গা মহাকালী হয়ে যান। চুপ কর সব অপদার্থের দল, তোদের দৌড় আমার জানা হয়ে গেছে। মর্তের সঙ্গে সম্পর্ক ছেদ করবে অত সোজা? মনে রাখিস, মানুষই দেবতা গড়ে, তাহারই কৃপার পরে করে দেব মহিমা নির্ভর। আমাকে বাপের বাড়ি যাওয়ার থেকে আটকাবে কোন বাপের বেটা শুনি? হিম্মত থাকলে সামনে আয়, মারবই মিটে, লাশ পড়বে শ্মশানে। সড়ক, কাতু, গনসা, লক্ষ্মী, ব্যাগ আর সমস্ত অস্ত্র শস্ত্র প্যাক কর। দেখি ওই করোনাসুরের কত দাপট, দুর্গা থাকতে কিনা সৃষ্টি উচ্ছন্নে যাবে। এদিকে মর্তলোকের একটি ছোট্ট ঘরের বারান্দায় ঠাম্মার কাছে বসে মা দুর্গার মহিষাসুর বধের গল্প শুনছিল ছোট্ট শালুক।
কাল মহালয়া। ঠাম্মা গল্প শেষ করে ছলো ছলো মুখে তাকিয়ে বললেন, এবার কি সত্যি তুমি আসবে না? তোমার পুজো হবে না মা? ছোট্ট শালুক ঠাম্মার গা ঘেঁষে বলল, কেন হবে না? তুমি বলেছিলে না এবার দুর্গা মা আসতেন দোলায়, ফল মারি ও মরক, আর ফিরবেন গজে, ফল শস্যপূর্ণা বসুন্ধরা, শান্তি আর শান্তি। দেখো, মা এসে সব ঠিক করে দেবেন, করোনা শুরু বিদায় হবে। কপালে দুহাত ছুঁয়ে প্রণাম করলেন ঠাম্মা। তাই যেন হয় মা, তোমার কৃপায় সব বিপদ যেন কেটে যায়। সত্যি কথা বলতে কি, এই সমস্ত গল্প শোনার পর কিছু বলা যায় না। হাসির গল্প বিশেষ করে, যেটা খুব, যে কোনো গল্পই খুব মন দিয়ে, মানে এই যে শোনার ব্যাপারটা তো খুব মন দিয়ে শোনো বা না শোনো, একটু তো অসুবিধে থেকেই যায়। এই যে অনলাইন বলে একটু তো হয়তো সকলেরই একটু এদিক ওদিক হয়েছে বা কিছু, অনেক সময় কানেকশনের ইয়ে হয়। কিন্তু এই হাসির গল্পের এইটাই একটা সুবিধে, যে হাসির গল্পে কিন্তু মজাটা নেওয়া যায়। হাসির গল্পের মজাটা এইটা একটা, যে কোনো গল্প যদি সিরিয়াস গল্প হয় তখন হয় একটা লাইন মিস করে গেল বা কিছু এইরকম একটা অসুবিধে থেকে যায় অনেক সময়। কিন্তু হাসির গল্পে এই যে অলটুগেদার একটা মজা নেওয়া, এই ব্যাপারটার জন্যই তো আজকে রম্য সন্ধ্যা, এটা যতটা না বেশি সাহিত্য বাসর, তার থেকে আমি তো অত কিছু বুঝি না, এবং আমরা কোনো ওই জন্য আলোচনার কোনো জায়গায় নেই। এই যে প্রথমে শুরুই হলো, অনিন্দিতাদি খুব হাসছে এবং সবাই নিশ্চয়ই মনে মনে হেসেছে, সবাইকার কাছে আমরা যেতে পারবো না, কিন্তু এই যারা শুনলো শ্রোতা, এই প্রত্যেকের এই হাসি মজা, এইটাই আজকে সন্ধ্যের আমাদের পাওনা। আমরা স্বপনদার কাছেই যাই, আর সুন্দরদার গল্প শেষকালে আমরা শুনবো। আসলে এই সিস্টেমে আমি খুব সহজ নই, সড়গড় নই, যেটা আমি তানিয়াকে শুরুতেই বলছিলাম। প্রথম সমস্যা এটা। দ্বিতীয় সমস্যা হচ্ছে যে ঘোষণা করা হয়েছে রম্য গল্পের আসর। এখন আমি তো সেভাবে গল্প লিখতে পারি না। অমিতাভ আমার একটা বই পেয়েছেন, ও ধারণা করতে পারে আমি যে ধরনের লিখি সেগুলোতে ওই আর কি এখান থেকে ওখান থেকে খামচে খুমচে একটা জিনিস দাঁড় করানোর ব্যাপার, তাতে শুরু থেকে শেষ অবধি একটা মজার ব্যাপার থাকবে, এই চেষ্টাটাই থাকে। ফলে গল্প লেখক আমি নই, তো সেই খুঁজতে গিয়ে আমার মনে হলো যে এমন একটা লেখা যেখানে একটু গল্পের আভাস আছে, মাত্র কয়েকটা চরিত্র আছে, তাতে একটুখানি মানে ঘরের মধ্যের গল্প পাওয়া যাবে। তো আমি সেইটাই পড়ছি। লেখাটার নাম ছাতার মাথা। মাথা নিয়ে মানুষের মাথা ব্যথার অন্ত নেই। তা সেই জন্ম লগ্ন থেকেই দেখুন, বাচ্চার মাথাটি যাতে সুগোল হয় তার জন্যে কম মাথা ঘামাতে হয় না মায়েদের। সর্ষের বালিশে সোজা রাখতে হবে মাথা, এক নাগাড়ে বেশিক্ষণ কাত হলেও চলবে না। তা তো কারো মাথা বড় তো কারো মাথা লম্বা, কারোরটা শুকনো তো কারোরটা তেলা। আর বিধি এমনই, দিনে কালে সেই তেলা মাথাই তেল পায় বেশি। ছেলেবেলায় বিদ্যাসাগরের মাথা বড় ছিল বলে প্রশ্রয়ের ঢঙে তাকে যশুরে কই বলা হতো, অথচ আমাদেরই এক বন্ধুর বড় মাথার জন্য মাথা মোটা নামটা পার্মানেন্টলি সেটে গেল। খেলায় দৌড়াতে যারা মাথা ফাটিয়ে থাকে, বিবেচনায় তারা সবাই যে মাথা মোটা এমনটা কিন্তু প্রমাণিত হয়নি। আবার এই মাথা ফাটা শব্দটা নিয়েও সদ্য বিবাহিত মেয়েদের প্রতি একটি ইঙ্গিত বা স্থূল মজা করার রেওয়াজও বেশ কিছু বছর আগে খুব চলত। ভাবতেও মজা লাগে, এ কল্পনার বয়সও তো কত শত বছর আগে, যখন দশানন কিংবা গজাননের কথা ভাবা হয়েছিল। উল্লেখ না করলেও চলে, সেই ভাবনা বা কল্পনাও কিন্তু নিখাদ মস্তিষ্ক প্রসূত। খুব ছোটবেলায় মেজ মামা একটা অঙ্ক জিজ্ঞেস করে চকিতে নির্ভুল উত্তর পেয়ে বলেছিল মাথাটা ভালো, অথচ আজ এই পরিণত বয়সে প্রায় রোজই বইয়ের কাছে শুনতে হয় মাথা খারাপ। তা মাথা ভালোই হোক বা খারাপ,
আমার সংসারটি নিপুণভাবে চালিয়ে যাবার কৃতিত্বে বউ যে পাকা মাথার স্বীকৃতি পেয়েছে, তাতে তার শাসন প্রক্রিয়া কখনো কখনো তার নিজেরও মাথা ঘুরিয়ে দেয়। তখন সে ধরাকে সরা জ্ঞান করে। ছেলে কখন পড়বে, কি পড়বে, কতটা পড়বে, বেশ মাথা খেলিয়ে একটা রুটিন তৈরি করেছে আমার বউ। খেলার জন্য বরাদ্দ মাত্র 40 মিনিট। টিভি নইব চ। এই টিভির নাচ গানই কচি কচি বাচ্চাগুলোর মাথা চিবিয়ে খাচ্ছে বউয়ের স্থির বিশ্বাস। অফিস থেকে ফিরে ঘরে ঢুকেই দেখি প্রায় মাথা ফাটাফাটি কাণ্ড। মাথায় কি গোবর না কিরে বাবা? সেই সন্ধ্যে থেকে বুঝিয়ে আসছি, কিছুতেই মাথায় ঢুকছে না। এহেন উত্তপ্ত আবহাওয়ায় আমার মাথার পোকা নড়ে ওঠে। বউকে রাগিয়ে দেবার প্ল্যান মাথায় আসে। অস্ফুটে বলি, মাথা গরম করছো কেন? বুঝিয়ে বলো, তোমার ছেলে তো ঠিক বুঝে যাবে। ব্যাস, যায় কোথায়? মাথায় আগুন জ্বলল বউয়ের। চিৎকারে সারা বাড়ি মাথায় তুলল। এই তুমিই আহ্লাদে মাথায় তুলেছো ছেলেকে। তুমি জানো অঙ্কে কত পেয়েছো? অনুত্তেজিত কণ্ঠে আবার জিজ্ঞাসা, কত? কত আবার? 30। মাথায় মাথায় পাস। শান্তরা দি, আহ, পাস করেছে তো, পাস করেছে তো। ভেঙচে বলে, পাস? কাউকে বলতো মাথা হেঁট হয়ে যায়। আমি কিছুতেই বুঝি না এতে মাথা হেঁট আবার কি আছে। হয়তো বা আছেও। আসলে আমার মাথা ঠিক এতটা বোঝা নিতে অভ্যস্ত নয়। আমার বউ কিন্তু প্রত্যেকটি কাজের অগ্র পশ্চাৎ নিয়ে খুব ভাবে। তারপর টান টান মশারির মতো নির্দিষ্ট কাজের আগে মাথাটাকে খাটিয়ে দেয়। যখন বুঝে গেলাম এ সংসারের নেপথ্যে আমার মাথার কাজ বা অবদান নগণ্য মাত্র, তখন থেকেই সাংসারিক বিষয়ে বউয়ের সিদ্ধান্তকে মাথা পেতে নিতে শুরু করেছি। মা আড়ালে বলে, ছেলেটা আমার বউয়ের কাছে মাথা বিকিয়ে বসে আছে। এতদিন বাবাই আমাদের পরিবারের মাথা ছিল। বাবা যতদিন বেঁচে ছিল সংসারের কোনো কিছুতেই মাথা গলানোর দরকার হতো না। মাথার উপর ছাতার মতো নিশ্চিন্ত এক আশ্রয় ছিল বাবা। মাথার ঘাম পায়ে ফেলে অমানসিক পরিশ্রম করে অনেক কষ্টে টালির চালের এই মাথা গোঁজার ঠাঁইটুকু করে গেছিল। বাবা মারা যাবার পর আমাদের পুরো পরিবারটাই এলোমেলো হয়ে গেল। একদিন বউ বলল, শোনো, মাথা গোঁজার একটা ব্যবস্থা করো। এ সংসারে আমি একসাথে থাকতে পারবো না। মাথা চুলকোতে থাকি। বলি, মানে? মানে সোজা, আলাদা বাড়ি কেন? আমার তো মাথায় হাত। আমার বেসামাল অবস্থা দেখেও বউ একই রকম আগ্রাসিনী। এই মাথার দিব্যি রইল, সামনের মাসের মধ্যে যদি আলাদা না হয় গলায় দড়ি দেবো, নয়তো রেলে মাথা দেবো। জীবনে এই প্রথম মাথা ঠান্ডা রেখে বললাম, আচ্ছা, মাথায় রাখবো। অগত্যা রাতে পোষা বেড়ালের মতো মিহি স্বরে বউ বুঝিয়ে দিল আলাদা থাকার কি কি অ্যাডভান্টেজ। জয়েন্ট ফ্যামিলিতে থাকার পরিবর্তে আলাদা থাকলে মাথা পিছু সুযোগ ও সুবিধা বেড়ে যাবে কয়েক গুণ। এই বোঝানোর সময় বউ আবার সেই বছর 10 আগের মুখুজ্জে বাড়ির সেই মেজো মেয়েটির মতো জাদুকরি হয়ে উঠল। মাথায় বিলি কেটে আদর করতে করতে গ্যাস দিতে থাকে, এত বড় সরকারি চাকরি তোমার, এই তো সময়, মাথা তুলে দাঁড়াও, সমাজে মাথা উঁচু করে চলো। মাথায় টুপি পরানো কাজটি নিপুণভাবে করে যাচ্ছে টের পাচ্ছি। তবু আদরে গলে যাচ্ছি আর অন্ধকারে হাতড়ে বোঝার চেষ্টা করছি পাশের জন্য আমার সত্যিকারের বউ না স্বামী বিবেকানন্দ। আমিও গ্যাস খেয়ে হাওয়ায় ভাসতে থাকি এবং যথারীতি সকাল হতেই আমার মতো বিশ্বা আলসের শরীরেও মাথা চাড়া দেয় নতুন উদ্যম। একটা বাড়ি অথবা ফ্ল্যাট কিনতে চাই, এই খবরটা কেমন করে যেন জানাজানি হয়ে গেল। পরের দিনই সকাল থেকে সন্ধ্যে অবধি 3 জন লোক ফ্ল্যাটের খোঁজ দিয়ে গেল। জানা গেল সকলেই একই ফ্ল্যাটের খবর দিচ্ছে। আমার তো মাথা গুলিয়ে যাচ্ছে। বউ বলল, একই দলের লোক ওরা, খোঁজ নাও দলের মাথাকে। দালালে পাল্লায় পড়লে তোমার মাথায় হাত বুলে কয়েক হাজার বেশি নিয়ে নেবে।
মনে মনে বউয়ের মাথার তারিফ করলাম, এমন মাথার দাম আছে বই কি। অবশেষে চৌমাথায় জুটল একটা ফ্ল্যাট, 3 কামরার। বউয়ের বায়না 3 কামরায়। রাস্তারও এতগুলো মাথা যে মাথা ঠিক না রাখলে বিপদগামী হবার সম্ভাবনা প্রবল। ফ্ল্যাট বুক করে এসেছি। বাড়ি ফিরে খবরটা দিতেই বউ 1 গ্লাস ঠান্ডা জল হাতে নিয়ে বলল, বড্ড খাটনি গেছে না গো, বসো, এক্ষুনি চা এনে দিচ্ছি। প্রসন্ন বউ পরীর মতো উড়ে রান্না করে গেল। চায়ে চুমুক দিয়ে বললাম, তাহলে সত্যিই মাথার উপর ছাদ হলো, কি বলো? খুব ঘন হয়ে বসে আমার আঙুলগুলো নিয়ে খেলা করতে করতে বউ বলল, আমার আসল ছাদ তো তুমি গো। গরম চায়ে ছ্যাঁকা লাগলো ঠোঁটে। চোখের সামনে বউ আমার আহ্লাদে গলে গলে যাচ্ছে, আমি উপভোগ করছি। আমার সর্বাঙ্গে ভাবের উদয় হচ্ছে, কণ্ঠে গুনগুনিয়ে উঠছে রবীন্দ্রসঙ্গীত। আমার মাথা নত করে দেওয়া হয়ে অল্প দিনেই নতুন ফ্ল্যাটে চলে এলাম। অফিস থেকে ফিরে রোজ সন্ধ্যায় একসাথে চা খাওয়াটা বেশ উপভোগ্য হয়ে উঠল। চা খেতে খেতে একদিন হঠাৎ দার্শনিকের মতো বললাম, বলো তো, ভাঙা মাথা আর মাথা ভাঙার কি তফাৎ? কি বুঝলো কে জানে। হাত থেকে চায়ের কাপটা নিয়ে আলতো করে টেবিলে রেখেই মুখ লুকোলো আমার বুকে। আহ্লাদে বলে উঠলো, কি যে সব ছাতার মাথা বলো না, তার মাথা মুন্ডু কিছুই বুঝি না। মাসখানেকের মাথায় খবর এলো ঠাম্মা তার নাতিকে দেখতে চায়। মাথায় আসছে না বউকে কিভাবে বলি। অনেক রাতে ছেলে তিতুন ঘুমিয়ে পড়েছে। সাহস করে বউকে বললাম, কি আশ্চর্য, এক কথায় রাজি হয়ে গেল। সেই মতো পরের রোববারই পুরনো বাড়িতে যাওয়া ঠিক হলো। বাড়িটা মাইল খানেক দূরে, মাঝের পাড়ার একেবারে শেষ মাথায়। বাস স্টপে নেমে হাঁটতে হয় বেশ কিছুটা। সারাদিন হই হই করে কাটিয়ে ফেরার সময় মাকে প্রণাম করতে যাব। বউ আমার হাতটা ধরে আটকে বলল, কোথায় যাচ্ছ? একটা ট্যাক্সি ডেকে আনো, মা কিন্তু বাসে যেতে পারবে না। মানে মাও যাবে। আমি আর তিতুন ঠিক করে নিয়েছি মা আমাদের সঙ্গেই থাকবে ফ্ল্যাটে। কোথায় ছিল কে জানে, দৌড়ে এসে তিতুনও সুর মেলালো মায়ের সঙ্গে, হ্যাঁ বাবা হ্যাঁ, ঠাম্মা ছাড়া আমাদের ভাল লাগে না। ঠাম্মাও বলছিল এই বাড়িতে ঠাম্মারও একা একা ভাল লাগে না। মা দেখছি পরিপাটি করে শাড়ি পরে ঘরে ঢুকেই বলল, চল। পুরনো সোফায় বসে বউ আমার ঠোঁট টিপে দুষ্টু হাসি হাসছে। পুরনো বাড়ি বিক্রির চক্রান্তটি শাশুড়ি বৌমা মিলে এমন সুচারুভাবে করতে পারে, এমন ভাবনা কোনোদিনও মাথায় আসেনি। এখন দেখছি আমি নিজেই একটা মাথা মোটা। ধন্যবাদ। আচ্ছা, আমাদের মধ্যে রয়েছেন সুন্দরদা। সুন্দরদার শেষ গল্পটা পড়বেন। আমার গল্পের নাম ডবল খাট সিঙ্গেল মশারি। আরেকবার বলি, ডবল খাট সিঙ্গেল মশারি। বিনোদ ধূমপাই নয়, মদ্যপাইও নয়, সে মিতব্যয়ী। নন্দবালা হাই স্কুলের অঙ্কের মাস্টার। বিনোদের 10x14 ফুটের ভাড়া ঘরে একটাই আসবাব, কারুকাজ করা একটা ডবল খাট, তবে তাতে সিঙ্গেল মশারি। খাটটা পৈতৃক, কিনতে হয়নি। মশারি তো তা নয়, নগদ পয়সা দিয়ে কেনা, তাই সিঙ্গেল। যাহা প্রয়োজনের বেশি তাহাই অতিরিক্ত, এই আপ্তবাক্যে তার ঘোর বিশ্বাস। একা মানুষের ডবল মশারি কি হবে? তবে এসব এখন ইতিহাস। ভাবলে চোখে জল আসে। আহা, কি দিন ছিল, কি দিন ছিল। পৃথিবীতে এখনো বিনা পয়সায় কত প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়। শীতের রোদ, বসন্তের হাওয়া, মিউনিসিপ্যালিটির জল। একটু মিতব্যয়ী না হলে এসবের ফুল ইউজ হয় নাকি? ডবল খাটে সিঙ্গেল মশারি নিয়ে বিনোদের খাটটায় দুটো ভাগ, একটা দিক শোবার, অন্য দিকটা বসার, সোফা কাম বেড। বসার দিকটায় থাকে স্কুল থেকে আনা অঙ্কের খাতা, বই ছড়ানো ছিটানো, মশারির চালে খুচরো পয়সা, ডট পেন, রুমাল, এবং মশারির ভেতরে বিনোদ। দিব্যি চলে যাচ্ছিল তার। বিনোদ এবং তার খাট, মাঝখানে কেউ নেই। বিনোদের এই মিতব্যয়ী জীবনের কথা স্কুল পর্যন্ত পৌঁছতে দেরি হয়নি। হেড স্যার হারু দত্ত একদিন বললেন, টিচার্স রুমে বললেন, মশারির বাইরে অঙ্কের খাতা, মশারির ভেতরে মাস্টার, একেই বলে অঙ্ক সাইনি। এক প্রস্ত হাসাহাসির পর
বাংলার টিচার বিশু ভট্টাচার্য চেপে ধরলেন, সরু চোখে জিজ্ঞেস করলেন, পাশ বালিশটা মশারির এদিকে থাকে না ওদিকে হে? মিতব্যয়ী বিনোদের কাছে ও জিনিসটা সত্যিই অতিরিক্ত। সে কেবল বিস্ময় নিয়ে বলতে পারলো, পাশ বালিশ? তার আপাদ মস্তক মেপে নিয়ে বিশু ভট্টাচার্য বললেন, বুঝেছি। তার এই বুঝেছি যে টিচার শুনে এত প্রবল কৌতূহল তৈরি করবে কে আর জানতো। গেমস টিচার ফটিক মন্ডল বলল, কি বুঝলেন দাদা? বিশুবাবু কিছুক্ষণ কোনো জবাবই দিলেন না। একটু পরে হিসেবি স্বরে বললেন, পাশ বালিশও একটা রিস্ক ফ্যাক্টর। আমাদের বিনোদ সত্যিই সুপাত্র। বিশু ভট্টাচার্য বাংলার টিচার, সাবজেক্টটা এমন তাতে পসার বাড়ে না, তাই টিউশনে ইতিহাস ভূগোল সবই পড়াতে হয়। লোকটাকে বিনোদ ঠিক ধরতে পারে না, একটা চোখ হিসেবি তো অন্য চোখে বেহিসেব, সকালবেলা গঙ্গা স্নান তো সন্ধ্যেবেলায় আর যা হোক তা সে যাগ্যে। ঠিক 3 দিনের মাথায় বিশুবাবু বিনোদের বাড়িতে হাজির। নিজের অনুরা শালিকার একখানা ছবি দেখিয়ে বললেন, দেখো তো চিনতে পারো কিনা। বিনোদের কস্মিন কালেও কোনো বান্ধবী ছিল না। সেই ছবিটার দিকে একবার তেড়ছা চোখে তাকিয়ে অত্যন্ত বিনয়ের সঙ্গে বলল, আগে আমি তো কখনো নারী সঙ্গ করিনি। বিশুবাবু ধমক দিয়ে বলল, নারী সঙ্গ? এই তোমার বাংলা জ্ঞান? যা দেখছি ভুল শোধরাতে সহবাসও বলে ফেলতে পারো। থাক, অত দূর যেতে হবে না, চেনা চেনা লাগছে কিনা বলো। বিনোদ দুদিকে মাথা নেড়ে না বলল। বিশুবাবু প্রবল বিস্ময় নিয়ে বললেন, সে কি হে, সুন্দরী মেয়েদের দেখলে কেমন চেনা চেনা মনে হয় না? তাই ভাবলাম। সুন্দরী শুনে বিনোদ আর চোখে তাকাতেই বিশু ভট্টাচার্য বলে উঠলেন, এখানে যা দেখছো অরিজিনালে তার সবকিছু একটু বেশি, ফটোতে ঠিক ফুটে উঠছে না। তারপর গলায় আক্ষেপটা এক পর্দা বাড়িয়ে বললেন, তাছাড়া বিনোদিনীর যা গুণ তার এক ভাগও যদি ও দিদি পেত। কথাটা বলে পরপর দুটো শ্বাস ছাড়লেন, একটা কয়েক গুণ দীর্ঘ, পরেরটা কভাগ হ্রস্ব, তাতে সেটা দীর্ঘশ্বাস মনে হচ্ছিল। বিনোদ বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি নাম বললেন? বিনোদিনী? বিশু ভট্টাচার্য ততক্ষণে নর্মালে ফিরেছেন। বিনোদের বিস্ময়ের সঙ্গে সঙ্গত করে বলে উঠলেন, আরে তাই তো, এই মিলটা খেয়ালই করিনি, এই যে একেবারে রাজ্যটক। এই একটি কথাতেই বিনোদ মত দিয়ে ফেলল। সে বরাবর শুনে এসছে রাজ্যটক চট করে পাওয়া যায় না, ভাগ্যে থাকলে হয়। তাছাড়া কোষ্ঠী বিচার টিচারের একটা খরচও তো আছে, একেবারে নিখরচা এরকম রাজ্যটক। আরো একটা কারণ আছে, বিনোদের 31 পেরিয়ে 32 হলো। বয়সটা এমন, বিয়ের ব্যাপারে না বলতে কিরকম বাঁধো বাঁধো ঠেকে, এই বুঝি ফসকে গেল। বিনোদ সুপাত্র, তাই পাত্রী রাখার প্রশ্নই ওঠে না। একেবারে বিয়ের আসরে চারিচক্ষুর মিলন এবং চক্ষু চড়ক গাছ। বিশু ভট্টাচার্য যে বাংলায় যে এত দখল কে জানতো। অরিজিনালে সত্যিই বেশি, ওজন প্রায় 70 কিলো। কোণে চোখের সামনে পান ধরে থাকা হাতের সাইজ দেখে বিনোদের রক্ত হিম, সে প্রায় তার বুকের খাঁচার সমান হবে। শুভ দৃষ্টিতে কয়েকবার মিস কল হয়ে যাচ্ছিল, এ তাকায় তো ও তাকায় না, এদিকে জোরালো উলুধ্বনি ও রস টিপ্পনি চলছেই। গেমস টিচার ফটিক মন্ডল একটু টাইপ, সে কানের কাছে মুখ নিয়ে এসে বলল, শুভ দৃষ্টি মানে সবটাই সু নয়, একটু কুদৃষ্টিও ঝাড়ো। বিনোদ ক্রমশ নার্ভাস হয়ে পড়ছে। বিনোদিনীর পিড়ি ঘোরাতে ঘোরাতে বিশু ভট্টাচার্য গলদ ঘর্ম, জামাইবাবু বলে কথা, তার মধ্যেই চেঁচিয়ে বলে উঠলেন, শুভদৃষ্টি মানে হলো চোখে চোখে ব্লুটুথ, একটু ঘন করে তাকাও হয়ে বিনোদ, উজাড় করে তাকাও। এত সব পরামর্শে বিনোদের দৃষ্টিটা কেমন যেন ফেলে হয়ে গেল। বিশু ভট্টাচার্য বাংলার রেফের মতো, যার মাথায় বসবে সে বুঝতেও পারবে না তার কি ঘটে গেল। বিয়ের কথা পাকা করতে এসে বললেন, তোমার আবার শয্যাদ্রব্যের কি দরকার, এত সুন্দর খাটটি রয়েছে তোমার, ডবল বেড। বিনোদের কথা শুনল না, কেবল বলতে পারলো, ঠিক ঠিক। বিশুবাবু বললেন, আজকালকার নতুন গদি টদিগুলোও ভালো না, বাত স্পন্ডেলাইটিস সেসব অনেক খরচা, তার চেয়ে যেটা আছে শরীরে শোয়া তাই তো ভালো। বিনোদ যন্ত্র চালকের মতো বলল, ঠিকই তো, রইল পরে চাদর বালিশ, তাই তো, সে কি তোমার নেই? তা আছে, তবে তো ঝামেলা মিটেই গেল। অনেক ভেবে বিনোদ ক্ষীণ কণ্ঠে তার ন্যূনতম দাবিটি পেশ করেছিল। বলল, আগে আপনি যে একটা পাশ বালিশের কথা বলেছিলেন। বিশু ভট্টাচার্য বললেন, ও হো, ঘাবড়াচ্ছ কেন, ওটা তো দেবই, জল জ্যান্ত।
এখানেই থামবার পাত্র বিশুবাবু নয়, গলাটা একটু ঝেড়ে নিয়ে বললেন, ড্রেসিং টেবিলের দরকার আছে কি তোমার? দাড়ি কামানোর আয়না নেই? তা আছে। তার আর ঝামেলা বাড়িয়ে লাভ কি? যাতে দাড়ি কামানো যায়, অত সুন্দর কার্তিকের মতো গোঁফ ছাড়তে পারো, তাতে কি চুল আঁচড়ানো যায় না? তাছাড়া এতটা বলে চুপ করে গেলেন। ঘরে যদিও কেউ নেই, তবু গলাটা খাদে নামিয়ে বললেন, মেয়েদের ব্যাপারে তো তোমার কোনো ধারণা নেই। ড্রেসিং টেবিল মানে এক গাদা কসমেটিক্স, প্রচুর খরচ। বিনোদ সভায় বলে উঠলো, না না থাক, ড্রেসিং টেবিলটা বাদ দিন। বিশু ভট্টাচার্য বলেন, আর কি বাকি থাকলো? আলমারি। ওটা হলে ভালো, না হলে আরো ভালো। বিনোদ কেবল অস্ফুটে বলতে পারলো, কেন? কেন মানে, তোমার আছেটা কি? ওই তো দুখানা জামা প্যান্ট, সাবান সাবান খরচের ভয় সেগুলো ভালো করে ধোও না। হ্যাঙ্গারে টাঙিয়ে জামার বগল দুটো আর প্যান্টের নিচটুকুতে একটু সাবান সাবান বুলিয়ে নাও, সে তো দেখেছি। বাকি রইলো পাজামা আর গামছা, ওতে আলমারি ভরবে? তার উপর আসবে বিনোদিনী, খালি আলমারি দেখলে সেও তো এক গাদা শাড়ি কাপড় কিনবে। সব যোগ করলে কত খরচ হবে বুঝেছো? খরচের হিসেব দেখে বিনোদ নিজের খাটে নিজেই ভয়ে জড়সড় হয়ে বসলো। বিশুবাবু বললেন, যৌতুকে একটা বড় সড়ো গোলাপ আঁকা টিনের ট্রাঙ্ক দিচ্ছি, কাপড় জামা ফার্স্ট ক্লাস থাকবে, তাতে ক্রিসটুকুও ভাঙবে না। বিনোদ রাজি হয়ে ঘাম দিয়ে জ্বর ছাড়ালো। কিন্তু সে তো সাময়িক, সামনে পুরো বিয়েটা পড়ে আছে তখনও। তার একটা চাপা টেনশন ছিলই। শুভদৃষ্টির পর তা যেন বেড়ে গেল। আসন্ন ফুলশয্যা ভেবে সে বেদম হয়ে পড়ছিল। ফটোতে ফোটেনি যে বিনোদিনী, সে প্রায় 70 কেজি। এদিকে সে নিজে বয়সে 32, ওজনে 42। চিন্তারই ব্যাপার। ফটিক মণ্ডল দুদিন তাকে নাগাড়ে পরামর্শ দিয়ে চলেছে, ফুলশয্যা হলো ভুল শয্যা। প্রথম দিন তো যা খুশি ভুলভাল বকে যাও, পরে আর কেউ মেলাতে যায় না, নির্বাচনী প্রতিশ্রুতির মতো। আরো একটা জিনিস বুঝিয়েছে ফটিক, ফুলশয্যার ঘরে নিজেকে ইঁদুর ভাবো, বউ বেড়াল, পালিয়ে পালিয়ে বেড়াও, একটা দূরত্ব রাখো, লেট হার জাম, নিজে ঝাঁপালেই বাকি জীবনটা দফারফা, গেঁথে নেবে একেবারে। আর ডায়লগ, তা যেন হয় হাফ রোমান্টিক। বউরা ফুল রোমান্টিকদের সারা সারা জীবন সন্দেহ করে, ম্যাক্সিমাম কোলে একটু মাথা রেখে শুতে পারো। কি যে ভুল শিক্ষা, বিনোদের সব গন্ডগোল হয়ে গেল। ফুলশয্যার রাতে দূরত্ব রাখতে গিয়ে বিনোদ নিজে পুরনো খাটে বসা নতুন বউকে বলে বসলো, তুমি আমার, আমি কমলির। বিনোদিনী পাক্কা 1.5 মিনিট বিনোদের চোখের দিকে তাকিয়ে বললো, কমলিকে? ঠিক ঝি, ডাগর ডগর? না না, সেরকম কিছু না, এতদিন তো ওই দেখাশোনা করতো, তাই বললাম। তাতে কি? বিনোদ বুঝতে পারছিল ভুল থ্রো হয়ে গেছে। সে সামাল দিতে তাড়াতাড়ি বলে উঠলো, ও হো, টেন্স ছাড়া বাক্য হয়? শেষে একটা ছিলাম বসবে। বিনোদিনীর গোল মুখ দেখে বোঝার উপায় নেই তার রাগের ফুলো ভাব কমলো কিনা। সে বিছানায় বাবু হয়ে বসে, তা দেখে বিনোদ নিজেকে সামলাতে পারলো না। বউকে খুশি করতে ফটিক মণ্ডলের শেখানোর মতো বলে বসলো, ওইখানে একটু মাথা রেখে শোবো। বিনোদিনী হ্যাঁ না কিছুই বলল না। বিনোদ শুয়ে পড়ে বুঝলো, এটা শালা আর একটা ভুল। ওই দশাশই কোলে মাথা রেখে মনে হচ্ছে মায়ের কোলে শিশু, ভুল করে মা বলে ডেকে না ফেলি। বিনোদিনী জিজ্ঞেস করলো, তুমি লাউ চিংড়ি ভালোবাসো? পৃথিবীতে এত কথা থাকতে এই রোমান্টিক সিনে লাউ চিংড়ি? একটু ভেবে বিনোদ বলল, অনেকটা লাউয়ের মধ্যে একটুখানি চিংড়ি হলে খরচ কমে। ভাপা ইলিশ, সে অনেক দাম, ভালোবাসার বাইরে। কচি পাঁটার রেজালা খাইনি কখনো। বিনোদিনী অবাক হয়ে বলল, সে কি গো? তা যাকগে, আমি কিন্তু আমার লিস্ট বলে দিলাম, তোমার কমলি এসব রাঁধতে পারে তো? বিনোদ কচি পাঁঠার মতো ছটফট করতে করতে জবাব দিল, তাকে তো ছাড়িয়ে দিয়েছি, বললাম না পাস্ট টেন্স, তুমি এসেছো তার কি দরকার? বিনোদিনী হাই তুলছিল, তার সঙ্গে বিস্ময় যোগ হয়ে সেটা আরো বড় হয়ে গেল। সে কেবল বলতে পারলো, হ্যাঁ, সব কাজকর্ম আমাকেই করতে হবে। এরপর কোল থেকে বিনোদের মাথা ধপ করে নামিয়ে দিয়ে পাশ ফিরে শুয়ে পড়লো বিনোদিনী। আহার নিদ্রা মৈথুন, এই নিয়ে বাঙালি। আহারের গল্প হলো, নিদ্রাটুকু ভালোই ছিল, বাকিটুকু অন্য দিনের জন্য তুলে রেখে বিনোদের ফুলশয্যা কাবার। ফুল তো শুকনো হলো, তবু শয্যা রইল, সেই ডাবল খাট, সিঙ্গেল মশারি। বিনোদিনীর অনন্ত ক্ষুধা, অপার নিদ্রা, শুলেই সে ঘুমিয়ে পড়ে। সে বলল, আমার আবার মশারির কি দরকার, ওর ভেতর তুমি সেঁধো। বিনোদ ঠিক উল্টোটা, তার ঘুম কম, খিদে আরো কম, শুলে ঘুম আসে না, মাসকাবারিতে গ্যাসের ট্যাবলেট কিনতে হয়। অতএব একই খাটে ঘুমে আচ্ছন্ন বিনোদিনী এবং নিদ্রাহীন বিনোদ, মাঝখানে শুধু একটা ফিনফিনে মশারির পাঁচিল,
তবু তা যেন দুর্লঙ্ঘ। বিনোদিনীর পাশে মশারির ভেতর শুয়ে বিনোদের মনে হয় এ যেন পাহাড়ের পাশে বেস ক্যাম্প। অঙ্কের মাস্টার বিনোদ মনে মনে কাব্যি করে, বউ তুমি কি বহুদূরের কেউ? তার আরো অনেক কিছু মনে হয়, কিন্তু একা মনে হওয়ায় কি যায় আসে? দুজনের একসঙ্গে মনে হওয়ার কথা তো। বিশু ভট্টাচার্যকে এসব বলা যায় না। আগে বিনোদ ছিল তার ভাই, এখন ভাইরা ভাই। ফটিক মণ্ডলও ফেল। সে প্রতিদিন গোপন কথা শোনার জন্য অধীর, কত রকম পরামর্শ, অথচ গোপন কিছুই ঘটে না, সবই প্রকাশ্য। অস্থির বিনোদ মশারির ভেতর আড়মোড়া ভাঙছিল। তাকর থেকে একটা হাত বেরিয়ে গেল মশারির বাইরে। হাতে যেন কিসের স্পর্শ, একটু নরম, হালকা গরম। বিনোদ কিছু বোঝে ওঠার আগেই ঘুমন্ত বিনোদিনী বলে উঠল, ধ্যাত। বিনোদ সবলে আঁকড়ে ধরল তার বাহু। বিনোদিনী বলল, উহ, কিন্তু এ তো যন্ত্রণা নয়, হাওয়ায় ভেসে আসা গভীর রাতের কোনো মন্ত্রণা যেন। তারপর কি যে হলো, কে ইঁদুর কে বেড়াল বোঝা দুষ্কর। বিনোদ ছিল মশারিতে, চলে এলো শাড়িতে, এবং সিনেমার মতো বেড সুইচ অফ। মাস ছয়েক বাদে বিনোদিনী গেল বাপের বাড়ি। বিনোদ ফের একা অঙ্ক সারিনি, তবু অঙ্কে যেন মন নেই। হেড স্যার হারু দত্ত ডেকে পাঠিয়ে বললেন, কি হে, ক্লাসে নাকি মন নেই তোমার? ওদিকে সব খবর ভালো তো? বিনোদ মাথা নেড়ে বলল, হ্যাঁ হ্যাঁ। হারু দত্ত চেয়ারের হাতলে একটা থাপ্পড় মেরে বললেন, আমাদের সময় ছিল চিঠি লেখার চল, কত লম্বা লম্বা বিরহের চিঠি দিয়েছি, এখন তো এসব নেই। তা ফোনাফুনি হচ্ছে বুঝি? বিনোদ কোন ক্রমে বলতে পারলো, ওই আর কি। হারু দত্ত একগাল হেসে বললেন, আরে বলতে লজ্জা কি হে, তুমি আমার কলিগ তো নাকি? বিনোদ কুণ্ঠিত ভাবে বলল, আগে বলার কিছু নেই, কথা তো হয় না, একখানাই মোবাইল ছিল, সেটা নিয়ে গেছে। হারুবাবু বলেন, বলো কি হে, একেবারে কন্ট্যাক্টলেস, এতে চরিত্র নষ্ট হয়ে যাবে। বিনোদ বলল, না স্যার, যোগাযোগ যে একেবারে নেই তা নয়, কাজের মাসি যখন আসে তার মোবাইল থেকে একটা মিস কল দিই, উল্টো দিক থেকে ও একটা দেয়, ব্যাস, তার মানে দুজনেই ভালো আছি। হারু দত্ত হাঁ, এই যে কিছু না বলেও অনেক কিছু বলা। যুগ যে এত এগিয়ে গেছে তিনি জানতেই পারেননি। বিস্ময় কাটিয়ে তিনি ড্রয়ার টেনে একটা পুরনো মোবাইল বের করে বললেন, এটা রাখো, বউ ফিরলে ফেরত দিও, একটা সিম ভরে নিও। সেদিন রাতে সিঙ্গেল মশারির ভেতর থেকে জীবনের প্রথম মেসেজ পাঠালো বিনোদ, তুমি ভালো আছো, আমি কেমন আছি। দুর্দান্ত ইংরেজিতে জবাব দিল বিনোদিনী, সেম টু ইউ। এরও কিছুদিন বাদে পরপর 3টে মিস কল থেকে বিনোদ ফোন করলো, হ্যালো, কি হলো? সবই তো হলো, মানে মানে আবার কি? অঙ্ক মিলল। বিনোদ ফোনটা আঁকড়ে ধরে বলল, কিসের একটা শব্দ শুনতে পাচ্ছি যেন। বিনোদিনী বলল, শব্দ কই? বিনোদ অধৈর্য হয়ে বলল, পরিষ্কার শুনতে পাচ্ছি, কুই কুই। আশেপাশে বেড়াল বাচ্চা আছে নাকি? বিনোদিনী ধমক দিয়ে বলে উঠলো, বেড়াল বাচ্চা কেন হবে, তোমার বাচ্চা। বিনোদ কেবল বলতে পারলো, হ্যাঁ। কিছুক্ষণ মুখে কোনো কথা শুনলো না বিনোদের। সম্বিত ফিরে এসে জিজ্ঞেস করলো, ছেলে না মেয়ে? বিনোদিনী একগাল হেসে বলল, ছেলে গো ছেলে, তোমার বেড়াল বাচ্চার মুখখানা ঠিক তোমার মতো। বিয়ে হলে বাচ্চা হয়, এ যেমন সত্য, বাচ্চা হলে যে কিছু গচ্চা যায় সেটাও তো মিথ্যে নয়। আসন্ন খরচের কথা ভেবে বিনোদের শরীরে কাঁটা দিয়ে উঠছিল। মোবাইল রেখে সে ঠাকুরের সিংহাসনের সামনে বসলো। সদ্য ভূমিষ্ঠর নামে একটু পুজো না দিলেই নয়। বিনোদিনীরই পাতা সিংহাসন, তাতে 7-8 জন দেবতার ছবি। বিনোদ দুটো বাতাসা নৈবেদ্য থালায় রেখে ফিসফিস করে বলল, বাচ্চা যদি সুস্থ থাকে, মানে বেশি খরচ খরচা না হয়, তবে পরে শিওর তোমাদের পার হেড একটা করে বাতাসা দেবো ঠাকুর, গ্যারেন্টি। নমস্কার। গল্প সবাই শোনা হয়েছে, 3টে মজার গল্প। কেউ কিছু বলতে চাইলে এখন বলা যেতে পারে, কারোর যদি কোনো প্রতিক্রিয়া জানানোর থাকে। বড্ড ভালো লাগলো সবকটা গল্পই, বিশেষ করে স্বপনদার লেখা, মানে এই একটাই আজকের প্রাপ্তি যে সত্যি কথাই গল্প হয়। গল্পের আসরে আমরা বলি যে 3 ধরনের গল্প, এবং রম্য গল্পের আসরেও যে এই একটা অভিজ্ঞতা পাবো যে 3 ধরনের রম্য রচনা সৃষ্টি, এই 3 ধরনের, এটা একটা দারুণ অভিজ্ঞতা, ভীষণ ভালো লাগলো। 3টে গল্পই 3 রকমের, এবং 3টে গল্পই ভীষণ ভালো। হ্যাঁ, দীপা সেন মাইতি, হ্যাঁ বলুন আপনি। খুব ভালো লাগলো, মানে ওই মাথার খুব একটা আনন্দের একটা হরমোন বেরোয় না, সেটা আমি এনজয় করলাম, ভীষণ ভালো ভীষণ ভালো।
প্রত্যেকটি গল্প মানে আলাদা করে কাউকেই বলার নেই। আমি আমি মনে করছি নিজেকে ভীষণ মানে আমার ভাগ্যে একটু বেশ ভালো ব্যাপার আছে বলে আপনাদের এখানে এসে পড়লাম। খুব ভালো লাগলো, খুব এনজয় করলাম। আমাদের আনন্দ কমে গেছে কিনা, হ্যাঁ সেটাই বলছি। আনন্দটা ভীষণ যাতে ভালো ফুরিয়ে লাগলো, নেওয়া যায় সেই চেষ্টা। ভীষণ ভালো লাগলো, খুব ভালো, খুব এনজয় করেছি, খুব ভালো হয়েছে গল্পগুলি, প্রত্যেকটি গল্প অসাধারণ, কি কথার বুননি, কি সুন্দর। বৈশালী সেন, আপনি মাইক অন করে বলুন, কথা বলুন। খুবই আনন্দ পেলাম, প্রত্যেক কটা গল্পই খুব সুন্দর ছিল, আর বেশ এনজয় করলাম। সত্যি এখন তো আর সেরকম ভাবে মজা করার, যেটা আগে যিনি বললেন যে সত্যি একটা গুড হরমোন সেটা বেশ হচ্ছে যে গল্প শুনতে শুনতে নিজেই পিক পিক করে হেসে ফেলছি। ভাবছি কেউ যদি দেখে বা শোনে ভাবেও যে মাথা খারাপ হয়ে গেছে, কারণ কানে হেডফোন দেওয়া বুঝতে পারে না লোকজন এখন পাশে বসে থাকবে। তো সেটা হচ্ছিল। কিন্নর দলকে খুব অভিনন্দন, ধন্যবাদ, এইটুকুনি বলার ছিল। যদি একটু বলো তাহলে ভালো হয়। রাজদীপ, রাজদীপ আছো? হ্যাঁ দিদি আছি, 3টে গল্পই শুনেছি, 3টে গল্পই ভালো লেগেছে। প্রথম গল্পটা খুব সুন্দর করে নিখুঁত এবং আধুনিক শব্দবন্ধে বাঁধা, বেশ অনেক কিছু আমাদের মনে করিয়েছে। দ্বিতীয় গল্পটায় স্বপনদার গল্পে রম্য আদলে লেখা, কিন্তু একটা গল্পের আদল সব মিলিয়ে পেয়েছে, গল্পটা ভালো লেগেছে। আর সুন্দরদার গল্পে আমি যেমন বলেছি, বেশ ক্লাসিক টাচ বিভিন্ন জায়গায়, ভালো তো লাগেই, বেশ ভালো লেগেছে। 3টে গল্পই ভালো লেগেছে আজকে, এটুকুই বলার। শতদ্রুদা আমাদের কিন্নর দলের প্রতিষ্ঠাতা সম্পাদক, শতদ্রুদা নিশ্চয়ই কিছু বলার আছে, শতদ্রুদা বলুক, এবং শতদ্রুদার কথা দিয়েই আজকে আমাদের এই অনুষ্ঠান শেষ হবে। আর সবাইকার পক্ষে শতদ্রুদা বলবে, শতদ্রুদা নিশ্চয়ই আমন্ত্রণ জানাবে। এর আগে অনিন্দিতা দিও বলেছে, আরো সবাইকেই আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আগামী 19শে জানুয়ারি আমাদের কিন্নর দলের অফলাইন বার্ষিক অনুষ্ঠান, বছরে একটাই আমরা বার্ষিক অনুষ্ঠান অফলাইন করি, বাদ বাকি অনুষ্ঠানগুলো অনলাইনেই হবে আশা করি যথারীতি। এর আগে আমরা অনেকগুলো আলোচনামূলক অনুষ্ঠান করেছিলাম, কোভিড টাইম থেকে মূলত শুরু হয়েছে। আমরা আলোচনামূলক অনুষ্ঠান করেছি বেশিটাই। আমরা এইভাবে গল্প পাঠের বা কবিতা পাঠের আসর খুব একটা করি না, তবে হয়তো ভবিষ্যতে আমরা এইদিকেই এগোবো, কারণ সেই সময়তে প্রচুর গল্প পাঠের আসর হচ্ছিল অনলাইন, যে কারণে আমরা একটুখানি আলোচনামূলক অনুষ্ঠানগুলো রেখেছিলাম। এইবারে আমরা সারা বছরই প্রতি মাসে একটা করে অনুষ্ঠান করার চেষ্টা করব। আর আগামী বার্ষিকীতে সকলের আমন্ত্রণ রইল। শতদ্রুদা, তুমি কিছু বলো। আলাদা করে তো আর বিশেষ কিছু বলার নেই, সবই তো বলা হয়ে গেল। তবে আমাদের কিন্নর দল 2015 সালে হয়েছিল। আমি শুরু করেছিলাম, কিন্তু শুধু আমার একার জন্য এটা এত দূর এগিয়ে আসেনি। সকলের যৌথ প্রচেষ্টা না থাকলে কিন্নর দল এতদিনে ডিলিট হয়ে যেত। তো যাই হোক, এই প্রথম, সম্ভবত এই প্রথম অফলাইনের একটা রম্য আসর হলো, সাহিত্য আসর রম্য গল্পের, এই প্রথম হলো। এই জিনিসটা এর আগে হয়নি। 2015 সালে এই দল হওয়ার পর থেকে 1 বছরের মধ্যেই, মানে 2015 সাল থেকেই আমরা এক হয়েছি, মানে অনলাইন ছাড়া অফলাইনে এক হয়েছি। মানে বহু জায়গায় করা হয়েছে, শ্রীরামপুর, কোন্নগর, মানকুণ্ডু, চন্দননগর, আমাদের বাড়িতে 2বার হয়েছিল, লাইব্রেরিতে হয়েছে। যাই হোক, আর একটা হতে চলেছে, এবং প্রত্যেকটা আসরই আমাদের বেশ জমজমাট ছিল, প্রত্যেকটা আসরই জমজমাট ছিল। এমনিতে তো কিন্নর দল ফিকে হয়ে গেছে, আগে যা অবস্থা ছিল এখন আর তা নেই। জানি না কেন এরকম হলো। আগে একজন লিখতো, 10 জন মন্তব্য করতো, এখন তো সেই জিনিসটা পাওয়া যাচ্ছে না। আমি
প্রত্যেক কটা ইয়েতেই মাসে একটা করে তো বিষয় দিতামই, একটা কখনো দুটো, এবং বিষয় দেওয়ার সঙ্গে সঙ্গে হু হু করে লেখা জমা পড়ে যেত, হু হু করে, অভূতপূর্ব হ্যাঁ, সাড়া এটা জেগেছে। বলা হয়নি যে কিন্নর দল মূলত একটি অনলাইন পত্রিকা। ফেসবুকে একটা পেজ আছে কিন্নর দলের, সেই পেজে লেখালেখি, এটাই কিন্নর দলের প্রথম শুরুর সময় থেকে এটিই ছিল কিন্নর দল। আমরা সেখানে সবাই লিখেছি, প্রচুর লিখেছি আমরা। শতদ্রুদা আমাদের দিয়ে বারবারই উপন্যাস লিখিয়েছেন, মানে 12 জন 14 জন করে উপন্যাস, ভারী সুন্দর সেই ব্যাপারগুলো হতো একটা সময়তে, এটা বলা হয়নি। বলো শতদ্রুদা। অনলাইন পত্রিকা, শারদ পত্রিকা বেরিয়েছিল। আবার আমরা চেষ্টা করছি এটাকে চাঙ্গা করার, জানি না কতদূর কি হবে। আসরের কথা, 19 তারিখে আসরের কথা, গঙ্গাধারে একটা চমৎকার পরিবেশে, আপনারা সবাই জানেন ওই জায়গাটা কি রকম। সকলেরই ভালো লাগবে পরিবেশের গুণে এবং আমাদের পরিবেশনের গুণে। আশা করি সকলেরই ভালো লাগবে। আপনারা সবাই আসুন, আমরা একটু মুখোমুখি হই, আলাপ আলোচনা, সাহিত্য পাঠ সবকিছুই হবে। এটুকুই বলার, আর কি বলবো। আজকের গল্পগুলো নিয়ে কিছু বলবে না তুমি? না না, ঠিক আছে, ভালো। 3টে গল্পই তো 3 রকম এবং 3টেই রম্য। রম্য গল্প বলা হয়েছিল, রম্যই হয়েছে 3টেই। আলাদা করে কি বলবো, হাসির গল্প ভালো লেগেছে, হাসি পেয়েছে, কোনোটাই তো জোর করে হাসানোর চেষ্টা কেউই করেনি। হ্যাঁ, এটাই হচ্ছে সব থেকে বড় কথা, জোর করে হাসানোর চেষ্টা নেই। 3টে গল্প নিজের গুণেই হাসি পেয়েছে, 3 রকমের হাসির গল্প, খুবই ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ হলো।